নমস্কার। তাহলে কোনো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে আমাদের কাছে একমাত্র রাস্তা হলো এসআইডি এবং এসএআই। আর এদের সারাংশ হলো কিম অর্থাৎ কি ইনফরমেশন মেমোরেন্ডাম, যেখানে একজন ইনভেস্টরের জন্য প্রয়োজনীয় প্রায় সমস্ত তথ্যই দেওয়া থাকে। আগের পর্বে উদাহরণ হিসাবে কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কিম নিয়ে বোঝার চেষ্টা করেছিলাম, যেখান থেকে বুঝেছি যে ফান্ডটা কাদের জন্য উপযুক্ত, কোথায় ইনভেস্টমেন্ট করে আর কতখানি রিস্ক আছে। কিন্তু ইনভেস্টমেন্টের জন্য শুধু এসব জানলেই তো হবে না। যখন আমরা বাস্তবে কোনো মিউচুয়াল ফান্ডেতে টাকা লাগাই তখন আমাদের সামনে বেশ কিছু বিকল্প আসে, যেমন ডিরেক্ট না রেগুলার, গ্রোথ না আইডিসিডব্লিউ, এসআইপি না এককালীন। এছাড়াও সঙ্গে থাকে খরচ এবং এক্সিট লোড, যেগুলো আগে থেকে না জানলে অনেক সময় সমস্যায় পড়তে পারেন। আজকের পর্বে আমরা কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কিম থেকে এগুলো একে একে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার জন্য আমাদের পাশে দুটি রাস্তা আছে। প্রথমটি হলো ডিরেক্ট প্ল্যান। দিস প্ল্যান ইজ অনলি ফর ইনভেস্টর্স হু পারচেস অর সাবস্ক্রাইব ইউনিট ইন এ স্কিম ডিরেক্টলি উইথ ফান্ড অ্যান্ড ইট নট অ্যাভেলেবল ফর ইনভেস্টর হু রুট দেয়ার ইনভেস্টমেন্ট থ্রু এ ডিস্ট্রিবিউটর। অর্থাৎ আমরা যদি সরাসরি এএমসির কাছে মিউচুয়াল ফান্ড ইউনিট কিনে থাকি তাহলে পাবো ডিরেক্ট প্ল্যান। আর দ্বিতীয়টি হলো রেগুলার প্ল্যান। This plan is only for investor who wish to route their investment through any distributor. অর্থাৎ আমরা যদি সরাসরি ইনভেস্ট না করে কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ইনভেস্টমেন্ট করি তাহলে পাবো রেগুলার প্ল্যান। এখানে ডিস্ট্রিবিউটর বলতে এলআইসিতে যেমন এজেন্ট হয় ঠিক তেমনই মিউচুয়াল ফান্ডেতে ডিস্ট্রিবিউটর। আবার এই দুটো মাধ্যমে তিনটি করে বিকল্প থাকে: পে আউট অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্র অপশান, রিইনভেস্টমেন্ট অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্র অপশান এবং গ্রোথ। আসলে কি হয়, কোম্পানি তাদের ইনভেস্টরদের অনেক সময় ডিভিডেন্ড দিয়ে থাকে। এবার আমরা যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করি তাহলে কোম্পানি সরাসরি আমাদেরকে ডিভিডেন্ড দেয় না, মিউচুয়াল ফান্ডকে দিয়ে থাকে। এবার ওই ডিভিডেন্ড আসলে ওই ফান্ডে ইনভেস্টরদের প্রাপ্য। তাই মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের তিনটি বিকল্প দিয়ে থাকে। হয় আপনি ওই ডিভিডেন্ড নিয়ে নিতে পারেন, যেটা হলো পে আউট অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্র অপশান, যেখানে ডিভিডেন্ড আপনার রেজিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। আবার আপনি চাইলে ওই ডিভিডেন্ড পুনরায় ওই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন, যেটা হলো রিইনভেস্টমেন্ট অফ ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্র অপশান, যেখানে আপনাকে ওই ফান্ডের অতিরিক্ত ইউনিট দেওয়া হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা যাবে না। আর একটি বিকল্প হলো গ্রোথ। এক্ষেত্রেও আপনি ডিভিডেন্ড নেবেন না, আবার অতিরিক্ত ইউনিটও দেওয়া হয় না, বরং আপনার পাশে আগে থেকে যে ইউনিটগুলো আছে তার মূল্য বৃদ্ধি পায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট প্ল্যান আর গ্রোথ অপশান দীর্ঘমেয়াদে একসঙ্গে ভালো কাজ করে, তবে এটা নির্ভর করে ইনভেস্টরদের লক্ষ্য এবং প্রয়োজনের উপর। এবার আসি খরচের দিকে। মিউচুয়াল ফান্ড যেহেতু আমাদের হয়ে কাজ করছে, তাই ফান্ড চালাতে বিভিন্ন ধরনের খরচ আমাদেরকেই বহন করতে হয়, যেমন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভাইজারি ফিজ, রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট ফিজ, মার্কেটিং অ্যান্ড সেলিং কস্ট বিভিন্ন। আপনি এখান থেকে আরও বিস্তারে দেখতে পারেন। রেগুলার প্ল্যান, যেখানে সবথেকে বেশি খরচ হয়, সেখানে সর্বোচ্চ খরচ অর্থাৎ ম্যাক্সিমাম টোটাল এক্সপেন্স রেশিও হতে পারে বছরে 2.25%। তবে ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রে টোটাল এক্সপেন্স রেশিও কম হয়ে থাকে, কারণ এখানে ডিস্ট্রিবিউটরের কমিশন থাকে না। আর এই খরচটা হিসাব করা হয় ফান্ডের AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপর, এবং এই সমস্ত খরচ বাদ দেওয়ার পর NAV হিসাব করা হয়। এই খরচ ছাড়াও আরেকটি খরচ হলো এক্সিট লোড। এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করার 1 বছরের মধ্যে টাকা তুলতে চান তাহলে 1% এক্সিট লোড দিতে হবে, কিন্তু 1 বছর পর কোনো এক্সিট লোড থাকে না। এখানে বলে রাখি 2009 সালের আগে কিন্তু মিউচুয়াল ফান্ডেতে এন্ট্রি লোডও থাকতো। সেবি এই এন্ট্রি লোড বন্ধ করে দিয়েছে 2009 সাল থেকে। এবার চলুন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স সম্বন্ধে কিছুটা জেনে নিই। পারফরমেন্স নিয়ে আলোচনা করার আগে NAV সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, কারণ কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্ন এই NAVর সাহায্যেই হিসাব করা হয়। আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে টাকা জমা করি, ওই মিউচুয়াল ফান্ড কিন্তু আমাদের সরাসরি কোনো কোম্পানির শেয়ার দেয় না, বরং মিউচুয়াল ফান্ড ইউনিটস দিয়ে থাকে। স্বাভাবিকভাবে ইনভেস্ট করার সময় সবাই কখনো একই পরিমাণ টাকা জমা করে না, কিন্তু মিউচুয়াল ফান্ডের দায়িত্ব যে সবাই যেন একই পরিমাণ রিটার্ন পার্সেন্টেজ পায়, আর এইরূপ সম্ভব হয় ইউনিটস প্রদানের মাধ্যমে। শুরুতেই ইউনিটের একটি দাম ধরে নেওয়া হয়, তারপর ফান্ড যেমন পারফরমেন্স করবে ইউনিটের দাম পরিবর্তন হতে থাকে।
আর এই ইউনিটের দামকেই বলা হয় ওই ফান্ডের এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। উদাহরণ হিসাবে ধরুন XYZ কোনো এক মিউচুয়াল ফান্ডে 5 জন ইনভেস্ট করেছে ঠিক এই রকমভাবে যে প্রথম জন 2500 টাকা, দ্বিতীয় জন 1000 টাকা, তৃতীয় জন 3000 টাকা, চতুর্থ জন 10,000 টাকা এবং পঞ্চম জন 3500 টাকা। এবং মিউচুয়াল ফান্ড ঠিক করেছে যে শুরুতে তাদের প্রতিটি ইউনিটের দাম হবে 10 টাকা। তাহলে প্রথম জন পাবে 250টি ইউনিট, দ্বিতীয় জন পাবে 100টি ইউনিট, তৃতীয় জন পাবে 300টি ইউনিট, চতুর্থ জন পাবে 1000টি ইউনিট এবং পঞ্চম জন পাবে 350টি ইউনিট। অর্থাৎ 2000টি ইউনিটের দাম হচ্ছে 20,000 টাকা, যেহেতু প্রতিটি ইউনিটের দাম 10 টাকা। এবার ধরুন এই 20,000 টাকা বৃদ্ধি পেয়ে হলো 25,000 টাকা। তাহলে এখন প্রতিটা ইউনিটের দাম কত হবে? এখানে মিউচুয়াল ফান্ড আগে খরচ বিয়োগ করে তারপর ইউনিটের দাম হিসাব করে থাকে। ধরে নাও মোট খরচ 500 টাকা, তাহলে হিসাবটা হবে 25,000 মাইনাস 500 সমান 24,500 টাকা। তারপর এই 24,500 টাকা ভাজিত 2000 ইউনিটস সমান 12.5 টাকা। তাহলে XYZ মিউচুয়াল ফান্ডের এনএভি 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.5 টাকা হয়েছে, অর্থাৎ রিটার্ন পার্সেন্টেজ হলো 25%। সুতরাং মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবসময় এনএভি এর পরিবর্তনের উপর নির্ভর করে। কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই এনএভি ছুটির দিন বাদে সমস্ত দিন হিসাব করা হয়, অর্থাৎ এই ফান্ডটির প্রতিদিনের খরচ প্রতিদিন বিয়োগ করার পর এনএভি হিসাব হয় এবং তারপর আমরা ফান্ডের রিটার্ন পার্সেন্টেজ হিসাব করে থাকি। আর কোনো ফান্ড কেমন রিটার্ন দিচ্ছে তার তুলনা করা হয় বেঞ্চমার্কের সঙ্গে। এখানে কোটাক ফান্ডটি নিফটি 100 এবং নিফটি 50 এর সঙ্গে নিজেকে তুলনা করেছে। আমরা এই পর্যন্ত দেখলাম যে কোনো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানার জন্য আমাদের হাতে 3টি ডকুমেন্টস আছে, এসআইডি, এসএআই এবং কিম। এই 3টি ডকুমেন্টস হলো ম্যান্ডেটরি ডকুমেন্টস, যেগুলো মিউচুয়াল ফান্ডকে অবশ্যই পাবলিশ করতে হয়। এছাড়াও ইনভেস্টরদের সুবিধার জন্য আরও একটি ডকুমেন্টস প্রায় সব এএমসি পাবলিশ করে থাকে, সেটা হলো ফান্ড ফ্যাক্ট শিট। এটা বাধ্যতামূলক নয়, তবুও সবাই পাবলিশ করে আসছে। ফান্ড ফ্যাক্ট শিট সাধারণত প্রতি মাসে পাবলিশ হয়, আর এখান থেকে আমরা ফান্ডের বর্তমান পারফরমেন্স থেকে শুরু করে ফান্ডের AUM, টপ হোল্ডিং, সেক্টর অ্যালোকেশন, রিস্ক রেশিও সব জানা যায়। তাই কোনো ফান্ডের বর্তমান অবস্থাটা বুঝতে এটা ভীষণ দরকারি। ফান্ডের পারফরমেন্স আর ফান্ড ফ্যাক্ট শিট নিয়ে আমরা আলাদা একটি পর্বে বিস্তারে আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরের পর্বে আমরা ইনভেস্টমেন্ট অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ভাগগুলো নিয়ে বিস্তারে কথা বলবো। নমস্কার।